উল্কা গতিতে উত্থান বললে কমই বলা হয়, যেন রাতারাতি তাঁকে হৃদয়ে জায়গা দিয়েছেন বাম জনতা। 5 বছর আগে লড়েছিলেন নন্দীগ্রামে, সেটাই ছিল নির্বাচনী ময়দানে তার প্রথম লড়াই। সেই ম্যাচই কার্যত ডার্বি হয়ে গিয়েছিল তরুণীর কাছে, কারণ উল্টো দিকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। জামানত জব্দ হয়েছিল, কিন্তু তুমুল দ্বৈরথের মাঝে পড়েও স্বতন্ত্র জায়গা করে ফেলেছিলেন কুলটির মেয়ে। বামেদের তরুণ প্রজন্মের তো বটেই, বিমান বসুরও ক্যাপ্টেন হয়ে উঠেছিলেন মীনাক্ষী মুখার্জি। সেই তিনি এবার লড়ছেন উত্তরপাড়া থেকে। নির্বাচনে ঢাকে কাঠি পড়ার অনেক আগে থেকেই চলবলপুরের মেয়ে নেমে পড়েছেন ভোটের প্রচারে। উত্তরপাড়ার গভীরে পৌঁছতে বাড়ি বাড়ি হাজির হয়েছেন, মানুষের মন পেয়েছেন, এমনটাও বলছেন স্থানীয় সিপিআইএম নেতারা। এই 5 বছরে রাজনৈতিক উত্তরণ যেমন দুরন্ত গতিতে হয়েছে, উঠতি নেতা থেকে দলের মুখ হয়ে উঠেছেন মীনাক্ষী। সেই মীনাক্ষী কতদূর পড়াশোনা করেছেন, তার মাসিক আয় কত, কত টাকা জমানো আছে তার ব্যাংক অ্যাকাউন্টে, গয়নাগাটির পরিমাণ কত, স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণই বা কত, তা নিয়েও কিন্তু চলছে চর্চা। আসলে মনোনয়ন জমা করার পর অনেক রাজনৈতিক নেতার সম্পত্তির পরিমাণ তাক লাগিয়ে দিয়েছে, আবার কারোর সম্পত্তিই কার্যত নেই। মীনাক্ষী সেখানে কোন জায়গায় দাঁড়িয়ে, চলুন দেখে নেওয়া যাক মীনাক্ষীর সম্পত্তির পরিমাণ। নন্দীগ্রাম এবং উত্তরপাড়ার লড়াইয়ের মাঝে মীনাক্ষীর অস্থাবর সম্পত্তি 4 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে তার বিরুদ্ধে মামলাও। শ্রীরামপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিয়েছেন মীনাক্ষী। নির্বাচনী হলফনামা অনুযায়ী মীনাক্ষীর নিজের নামে কোনো জমি জমা নেই, নেই বাড়িও, দামি গয়নাগাটিও নেই। তবে একটি স্কুটি রয়েছে তার নিজের নামে, সেটিও আবার 12 বছরের পুরনো। উত্তরপাড়ার বাম প্রার্থীর সম্পত্তির হিসেব নিকেশ থেকে শুরু করে তার শিক্ষাগত যোগ্যতা সহ এমন বিভিন্ন তথ্য উঠে এসেছে তার জমা দেওয়া হলফনামায়, যা রীতিমতো চমকে দিচ্ছে। কুলটির চলবলপুরের অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা মীনাক্ষীর দোতলা বাড়ি রয়েছে ঠিকই, তবে তা তার নিজের নয়। সাধাসিধে জীবনযাত্রা মীনাক্ষীর। হলফনামাতেও তারই প্রতিফলন দেখা গিয়েছে। 2007 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন মীনাক্ষী। এরপরে বিএডও করেন। 2010 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেই বিএড পাশ করেন তিনি। উত্তরপাড়ার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী দলের সর্বক্ষণের কর্মী। দলের থেকে মাসিক ভাতা পান তিনি। হলফনামা অনুযায়ী সেটি তার আয়ের একমাত্র উৎস। সমাজকর্মী বলেই নিজের পেশাগত পরিচয় দিয়েছেন তিনি। 2021 সালের হলফনামায় মীনাক্ষী জানিয়েছিলেন সর্বক্ষণের কর্মী হিসেবে দল থেকে মাসে 5,000 টাকা করে তিনি পান। তবে সর্বক্ষণের কর্মী হিসেবে এখন তিনি দলের থেকে মাসিক ভাতা কত পান তা উল্লেখ করেননি। খোঁজ নিয়ে যা জানা যাচ্ছে, তিনি এখন 8,000 টাকার মতো মাসিক ভাতা পান। 2021 সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী মীনাক্ষীর মোট 1,32,198 টাকার অস্থাবর সম্পত্তি ছিল। 5 বছর পেরিয়ে 2026 সালের হলফনামা বলছে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ 4 গুণেরও বেশি বেড়েছে। 4 এপ্রিলের হিসেব অনুযায়ী মীনাক্ষীর মোট 5,78,456 টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। এর মধ্যে তার হাতে নগদ 2,000 টাকা রয়েছে। 5 বছর আগে নন্দীগ্রামের লড়াইয়ের সময় মীনাক্ষীর নামে 2টি ব্যাংক অ্যাকাউন্ট ছিল, এখন তার নামে রয়েছে 4টি ব্যাংক অ্যাকাউন্ট। 2021 সালের ভোটের সময় মিউচুয়াল ফান্ডে কোনো বিনিয়োগ ছিল না মীনাক্ষীর, এখন হয়েছে। হলফনামা অনুযায়ী তার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে, যার বর্তমান মূল্য 96,895 টাকা। এলআইসিতে 2 লক্ষ টাকার একটি বীমা রয়েছে, সেটির জন্য সামনাসিক প্রিমিয়াম দেন 4,847 টাকা। 4টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 3টি সেভিংস অ্যাকাউন্ট এবং একটি পিপিএফ অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টগুলিতে রয়েছে যথাক্রমে 15,000 টাকা, 8,846 টাকা এবং 1,73,895 টাকা। পিপিএফ অ্যাকাউন্টেতে রয়েছে 7,940 টাকা। 2021 সালের হলফনামায় 435 বর্গফুটের বাড়ির কথা উল্লেখ করেছিলেন মীনাক্ষী। জানিয়েছিলেন সেটি উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন। তবে 2026 সালের হলফনামায় সে বিষয়ে কোনো উল্লেখ নেই। নতুন হলফনামা অনুযায়ী মীনাক্ষীর নিজের নামে কোনো জমি জমা বা বাড়ি নেই, বাজারে তার কোনো দেনাও নেই। তবে একটি স্কুটার রয়েছে বাম নেত্রীর, সেটি 2014 সালের কেনা। হলফনামায় মীনাক্ষী জানিয়েছেন এখন সেটির দাম 20,880 টাকা।
নন্দীগ্রামের ভোটে লড়াইয়ের আগে মীনাক্ষীর বিরুদ্ধে মাত্র 2টি এফআইআর ছিল। গত 5 বছরে সেই এফআইআর এর সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 19। কলকাতা, বিধাননগর সহ রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে এই এফআইআরগুলি রয়েছে। এবছরেও মালদহের ইংরেজবাজার থানায় এবং কলকাতার হেয়ার স্ট্রিট থানায় তার বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। যদিও এই 19টি মামলার মধ্যে কোনোটিতেই এখনও চার্জ গঠন হয়নি।